দায়িত্ব গ্রহণের 180 দিন বা 6 মাস পূর্তিতে সরকার বলছে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসন ও দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর দেশকে পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহারের 31 দফা বাস্তবায়ন, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ, অর্থনৈতিক সংস্কার, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল প্রণয়ন এবং নাগরিক সেবায় পরিবর্তনকে বড় অর্জন হিসেবে তুলে ধরেছে সরকার। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক দুই উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদ সহ সংশ্লিষ্টরা সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। আরো দেখুন মাহবুব সৈকতের রিপোর্ট। চলতি বছর 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 17 ফেব্রুয়ারি সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেয়ার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠন করে বিএনপি। দেখতে দেখতে কেটে গেছে 180 দিন, যাকে রাজনীতির পরিভাষায় বলা হয় মধুচন্দ্রিমার সময়। 6 মাস পূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। লিখিত বক্তব্যে সরকারের নানাবিধ পদক্ষেপ এবং সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। ভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণ, পাহাড় সমতলের সক্ষম অক্ষম প্রতিটি মানুষকে এক কাতারে নিয়ে এসে আমাদের এই সরকার নিশ্চিত করেছে সকলের স্বাধীনতা, সকলের অধিকার এবং সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যার পাথেয় আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার দেশের প্রতিটি নাগরিকের জন্য সুনিশ্চিত করা। অর্থনীতিতে সংস্কার কার্যক্রমকে 6 মাসের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বিনিয়োগ বান্ধব নীতিমালার পাশাপাশি বিভিন্ন ইকোনমিক জোন এবং ইপিজেড তৈরি করা হচ্ছে। বিশেষভাবে আনোয়ারা এবং মংলাতে আমরা দেখছি সেখানে বিভিন্ন ব্যবসা বান্ধব কিভাবে ইকোনমিক জোন তৈরি করা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের অনুরোধে বিভিন্ন বন্দরগুলো যেন 24 ঘন্টা চালু থাকে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অর্জনের আলোচনায় সবচেয়ে অস্বস্তির জায়গা বিদ্যুৎ ও জ্বালানি খাত জানিয়ে সংকট উত্তরণে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিদ্যুৎ এবং জ্বালানি এমন এক বিষয় যে আপনি চাইলেই খুব দ্রুত সমাধানের বিষয় না, এটা যত দ্রুত সম্ভব আমরা এই সংকট সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছি। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। অন্যান্য উদ্যোগের পাশাপাশি প্রশাসনিক সংস্কারেও সরকারের অগ্রাধিকার ভিত্তিতে নজর রয়েছে বলে জানান উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। ধ্বজাবাহী কিছু ব্যক্তি এখনো রয়ে গেছেন, তাদেরকে সে সমস্ত জায়গা থেকে চিহ্নিত করে সে সমস্ত জায়গা ক্লিনজিং অপারেশন করার একটা চেষ্টা আমরা করেছি এবং সেটা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে দায়িত্ব নেয় বিগত 6 মাসের উল্লেখযোগ্য সময় দেশ পুনর্গঠনই ব্যয় হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রথম পর্বের এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। যদিও সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে অঙ্গীকারগুলো করেছিলেন সরকার প্রধান জনাব তারেক রহমান, সেই প্রতিশ্রুতিগুলি পূরণেই তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন থেকে অথবা দ্বিতীয় দিন থেকে তিনি শুরু করেছেন তার কর্মযজ্ঞ। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে দেশের সার্বিক বিষয়ের উপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রী এবং উপদেষ্টারা। সবার জন্য বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান অনুমোদন করেছে মন্ত্রিসভা। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026 এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার 17তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আইনে নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, র্যাব সংক্রান্ত জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব রেকর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাত স্বাধীন সাংবাদিকদের এ তথ্য জানান। বলেন, সোমবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ আমন্ত্রণপত্রটি তাঁর হাতে তুলে দেন। বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনকে অনুমান নির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এবছরের মধ্যেই ঘোষণা করা হবে নতুন পে স্কেল। রাকিব হাসানের রিপোর্ট। সচিবালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে। এতে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, এবছরের মধ্যেই ঘোষণা করা হবে নতুন পে স্কেল। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের সামনে উপস্থাপন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এরই মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হলেও জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরো সময় লাগবে। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরো সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্বেগ প্রকাশ সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অনুমান নির্ভর প্রতিবেদনের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেবে না সরকার। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। এদিকে মন্ত্রিসভার পরিবর্তনের বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। গণতান্ত্রিক আন্দোলনে গ্যাস বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে হঠকারিতা বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। নাহিদ বলেন, বিরোধী দল সংসদ ও বাইরে কথা বলবে, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র, তবে গণতন্ত্র ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এই অবস্থায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে জাতি একটি নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে। তিনি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিও জানান। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা সাংবাদিকরাও বক্তব্য রাখেন। কমিশন হয়েছে, গণমাধ্যম সংস্কার কমিশনের সরকার যখন আসলে গণভোটের বা গুরুত্বপূর্ণ কমিশন যেগুলো ছিল ঐক্যমত কমিশনের, সেগুলোই বাস্তবায়ন করে নাই। ফলে এখন গণমাধ্যম সংস্কার কমিশনের যে দাবিগুলো, সেগুলো আসলে আমরা বলাও ভুলে গিয়েছি। তারপর আজকের অনুষ্ঠান থেকে আমরা বলবো, গণমাধ্যম সংস্কার কমিশনের সাংবাদিকদের সুরক্ষা আইন সহ অনেকগুলা ভালো পলিসি এসেছিল, সেগুলা এই সরকারের বাস্তবায়ন করা যাতে সরকার করে, সেই কমিশন অনুযায়ী সেই দাবি আমরা জানাচ্ছি। আশা করব যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে। বাংলাদেশে এখন একটা মুক্ত পরিবেশ আছে, এটা আমি মনে করি এটা আপাতকালীন, এটা কতদিন থাকবে এটা কিন্তু আমরা কেউ জানি না। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে আপনাদের আমাদের সবাইকে মিলেই। ভারতে পলাতক শেখ হাসিনা কোন স্ট্যাটাসে রয়েছেন তা এখনও বাংলাদেশ জানে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, আইনি লড়াইয়ের মাধ্যমেই তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ 7 আসামির বিচার শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এস এম আরিফের রিপোর্ট।
২৪ জুলাই আন্দোলনে উস্কানিমূলক বক্তব্য, নির্দেশদাতা সহ কয়েকটি অভিযোগ এনে ওবায়দুল কাদের, পরশ, সাদ্দাম সহ ৭ জনের বিরুদ্ধে বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ২৯ জন সাক্ষীর সাক্ষ্য, বেশ কিছু কল রেকর্ড, পর্যাপ্ত তথ্য উপাত্ত এবং দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে সোমবার শেষ হয় বিচার কাজ। এবার অপেক্ষা রায় ঘোষণার। আজকে দুই পক্ষেরই যুক্তিতর্ক শেষ হয়েছে, মামলার বিচার কার্য শেষ হয়েছে। এখন যে কোনো দিন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন। হত্যাও ঠিক যেমন অপরাধ, যেমন শাস্তি, এই হত্যায় সহায়তা করা, নির্দেশ দেওয়া, ইনস্টিগেট করা, কমপ্লিসিট করা বা ষড়যন্ত্র করা, এগুলো প্রত্যেকটাই ডিস্টিংক্ট এক একটা করে অফেন্স এবং প্রত্যেকের অপরাধেরই শাস্তি সমান। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে? আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। আমরা আইনি লড়াই করে আনার জন্যই তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য, যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে জুলাই আন্দোলন চলাকালে গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে নতুন একটি মামলায় হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। ব্যাটারি চালিত অটোরিকশা রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, এই রেজিস্ট্রেশন দেবে সিটি কর্পোরেশন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। একই সাথে সৌর বিদ্যুতের মাধ্যমে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে হবে বলেও জানান মীর শাহে আলম। নিয়ম না মানলে নিবন্ধন দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরকে ৮টি জোনে ভাগ করে প্রতিটি জোনের জন্য আলাদা রঙের ই রিকশা রাখা হবে। এই জোনের রিকশা অন্য জোনে যেতে পারবে না বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। চলতি অর্থবছরের মধ্যেই সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ সহ ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি। সৌর বিদ্যুতের বাইরে রিসার্চ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না, এবং এদের রেজিস্ট্রেশন এখন থেকে বিআরটিএ দিবে না, সিটি কর্পোরেশন দেবে এবং জাতীয় সংসদে এটার জন্য আইন পাস করা আছে এবং সেই আইনের আলোকে আমরা বিধিমালা তৈরি করছি যে রেজিস্ট্রেশন ফি কত হবে, নবায়ন ফি কত হবে, এবং রেজিস্ট্রেশন এবং নবায়নের পূর্ব শর্ত আমরা দিয়েছি। সেটি হচ্ছে বুয়েট সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আমাদের যে অটোমোবাইল শাখা আছে, অটোমোবাইল শাখা থেকে তাদেরকে ফিটনেস সার্টিফিকেট দিতে হবে। এককালীন লাইসেন্স ফি ৫,০০০ টাকা, বাৎসরিক নবায়ন ফি ২,৫০০ ও ব্যবসা পরিচালনার মাসিক ফি ৩,০০০ টাকায় রাজধানীতে হকাররা ব্যবসা করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এ বিষয়ে চূড়ান্ত নীতিমালা আগামী ২ সপ্তাহের মধ্যে স্পষ্ট হবে বলেও জানান তিনি। আজ নগর ভবনে সিটি কর্পোরেশনের আয়োজনে হকার ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রশাসক জানান, রাজধানীতে প্রতিটি অঞ্চল ভিত্তিক হকারদের রেজিস্ট্রেশনের মাধ্যমে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। রেজিস্ট্রেশনবিহীন এবং নির্ধারিত স্থানের বাইরে রাস্তায় হকার বসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশ এবং যত্রতত্র হকারদের কারণে ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অসম্ভব হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া কমার্শিয়াল এলাকায় হলিডে মার্কেট ও নৈশকালীন মার্কেটের ব্যবস্থা করা হবে বলেও জানান দক্ষিণ সিটি প্রশাসক। ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখাটা আমাদের একটা অসম্ভব হয়ে পড়েছে হকারদের কারণে, কিন্তু ব্যবসাটা নিয়ম শৃঙ্খলার মধ্যে করে সেটা চাই। যে জায়গাটা আমরা নির্ধারণ করে দেবো সে জায়গায় বসবেন, যত্রতত্র বসা যাবে না। আমরা রেজিস্টার করবো আপনাদেরকে, আপনার নিবন্ধন যেটা ফি হবে আমাদের, সেই ফি আপনি সিটি কর্পোরেশনে জমা দেবেন, আপনাকে লাইসেন্স দেওয়া হবে, আপনাকে নাম্বার দেওয়া হবে এবং আপনাদের লাইসেন্স এই নাম্বার দেখেই আমাদের পুলিশ ভাইরা সেভাবে তাদেরকে
সেখানে বসতে দিবে, বাকিগুলো বসতে দিবে না। বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নিচ্ছে সরকার। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে শিক্ষামন্ত্রী জানান, প্রক্রিয়া সহজ হলে দেশে বিদেশি শিক্ষার্থী আসার হার আরও বাড়বে। শিক্ষামন্ত্রী জানান, বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের 180 দিনের পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা খাতে নানা ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে। তবে এত বছর পার হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রি চালু না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ভিসা পলিসি নিয়ে আমাদের একটা নির্দেশনা আসছে, সেখানে সকল ভিসা পলিসি ইজি করা হচ্ছে যেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয় এবং ফরেনার্স অ্যাট্রাক্টেড হয় বাংলাদেশে আসে ইনভেস্টমেন্ট করা, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সাবজেক্ট যে এডুকেশন মিনিস্ট্রি, সেখানে আমি প্রপোজ করেছি যে সবচেয়ে ইজি ওয়েতে যেন ফরেন স্টুডেন্টকে অ্যাট্রাক্ট হয়। এটা আগামী একটা ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে এটা পাস হয়ে আসবে, ইনশাল্লাহ দেখতে পাবেন। দ্য মোস্ট ইজি ওয়ে টু কাম অ্যাট্রাক্ট ফরেন স্টুডেন্ট ইন বাংলাদেশ। এদিকে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে। সারা দেশে রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 870 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে প্রাণ গেছে একজনের, তিনি খুলনা বিভাগের বাসিন্দা। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 24,848 জন, আর এখন পর্যন্ত ডেঙ্গুতে 71 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 43 জন নারী এবং 28 জন পুরুষ ছিলেন। সোমবার সকাল 8টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে 1,753 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগস্টের শেষে যান চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে বহুল প্রত্যাশিত মুক্তারপুর পঞ্চবটি দ্বিতল সড়কটি। এতে ঢাকার সঙ্গে উন্নত সড়ক যোগাযোগের দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে মুন্সিগঞ্জবাসীর। প্রকল্পটি চালু হলে যাতায়াতে ভোগান্তির অবসানের পাশাপাশি বাঁচবে কর্মঘণ্টা, খুলে যাবে সম্ভাবনার অনেক নতুন দুয়ার। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। ঢাকার সাথে মুন্সিগঞ্জে সড়ক যোগাযোগ নির্বিচ্ছিন্ন করতে মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত আধুনিক দ্বিতল সড়ক নির্মাণ কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পের প্রায় 95% কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। নির্মাণ সম্পূর্ণ হয়েছে 9.5 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর নিচে রয়েছে 54 ফুট প্রশস্ত ও প্রায় 11 কিলোমিটার দীর্ঘ 4 লেনের আধুনিক ও টেকসই সড়ক। প্রকল্পটি চালু হলে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। আমাদের মুন্সিগঞ্জ পঞ্চবটি রোডটা যদি তাড়াতাড়ি দ্রুত খুলে দেওয়া হতো তাহলে আমরা একটু ভোগান্তি থেকে বাঁচতাম। যে যানজট, যে দুর্ভোগ মানুষ পোহাতো, সেগুলো অচিরেই আমরা কেটে যাব। আমাদের স্বপ্নের আশা সব পূরণ হবে। এখন 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা ঢাকা চলে যেতে পারবো। মুন্সিগঞ্জবাসী ছাড়াও এই সড়কের সুবিধাভোগী হবেন নারায়ণগঞ্জের সৈয়দপুর, কাশীপুর, গোপনগর ও বিসিক শিল্পনগরী সহ আশেপাশের এলাকার কয়েক লাখ মানুষ। প্রকল্পের কল্যাণে চর সৈয়দপুর থেকে সরাসরি এলিভেটেড সড়কে উঠে পঞ্চবটি ও সাইনবোর্ড হয়ে অল্প সময় ঢাকায় পৌঁছানো যাবে। মোটর গাড়ির হেল্পার শ্রমিকদের জন্য এটা খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি করতে পারলে আমাদের জন্য অনেক সুবিধা, ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের জন্য অনেক ভালো। এই রুট কাজ চলমানকালে খুব ভোগাভুগি আশা করি আর ভুগবো না। আর আমাদের উপরে কর্মকর্তা বসদের অনুমতি আছে খুব দ্রুত কাজ করার জন্য। এটা খুব শীঘ্রই উদ্বোধন হবে, বেশি দিন লাগবে, অল্প কিছুদিনের ভিতরে এটা কাজ চলমান শেষ হয়ে যাবে। এক্সপানশন জয়েন্ট স্থাপন ও পিচ ঢালাইয়ের কাজ শেষে আগস্টেই যান চলাচলের জন্য উন্মুক্ত হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পুরো প্রকল্পের কাজ শেষ হবে ডিসেম্বরে, জানালেন প্রকল্প পরিচালক। প্রাইস অ্যাডজাস্টমেন্টটা বেশি হওয়ার কারণ হলো শুধু ডিজেল বাড়ার কারণে। ডিজেল বাড়ার কারণে কনস্ট্রাকশন সাইট জানেনি, সব ইকুইপমেন্ট আবার ডিজেলে চলে এবং প্রত্যেকটা জায়গাতেই এটাকে এফেক্ট করছে, যার কারণে আবার প্রাইস অ্যাডজাস্টমেন্টটা বেশি লাগছে। এটা আমরা অনুমোদন নিয়ে এটা শেষ করে দেবো। 2,659 কোটি 79 লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দ্বিতল সড়কের নিচতলায় সড়ক ব্যবহারকারীদের টোল দিতে না হলেও এলিভেটেড সড়কে চলাচলের জন্য দিতে হবে নির্ধারিত হারে টোল। সাদিয়া হক মৌ, মাই টিভি, নিউজ ডেস্ক। দেশের তরুণদের সঙ্গে দীর্ঘদিনের পথ চলায় নতুন অধ্যায় শুরু করল রবি আজিয়াটা পিএলসি। আর এরই অংশ হিসেবে এয়ারটেল ব্র্যান্ডকে নতুন পরিচয়ে সার্কেল নামে রিব্র্যান্ডিং করা হয়েছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে এর আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডের ঘোষণা দেওয়া হয়। দীর্ঘ 16 বছরের আস্থা, সম্পর্ক এবং অভিজ্ঞতাকে কাজে
সঙ্গে নিয়ে এয়ারটেলের নতুন এ যাত্রা। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সেবায় থাকছে না কোনো পরিবর্তন। আগের মতোই সচল থাকবে 016 বা 016 নম্বর, ভয়েস, ডেটা, প্যাকেজ ও ব্যালেন্স। রবির ভাষ্য, মানুষের জীবনের সঙ্গে যোগাযোগের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের আরও আধুনিক, সহজ ও ডিজিটাল সেবা দেওয়ার লক্ষ্যেই সার্কেল নিয়ে যাত্রা শুরু করেছে এই প্রতিষ্ঠানটি। আমরা একটা নতুন প্রজন্ম তৈরি করব, সে আঙ্গিকে সার্কেল, যেটা অনেক আরো প্রাসঙ্গিক, আরো গতিশীল এবং আরো অনেক অনুপ্রেরণা আমাদেরকে দিবে, সে আশা রেখে কিন্তু আমরা আজকে এই নতুন ব্র্যান্ড লঞ্চ করছি। জানাবো প্রবাসের খবর। প্রবাসী বিএনপি সমর্থক ফোরাম মালয়েশিয়া উপদেষ্টা মণ্ডলীর সদস্য নরসিংদীর মরজাল ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ জাকির হোসাইন মুন্সিকে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের আলো ছায়া রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সঞ্চালনা করেন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক BM রাসেল রানা। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ ইসমাইল হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ সুমন মিয়া, মোহাম্মদ নয়ন মিয়া, মোহাম্মদ মোবারক হোসেন শিকদার, মোহাম্মদ রবিন মিয়া। উপস্থিত ছিলেন মোহাম্মদ তৈমুর, হৃদয় হাসান, ফারুক মিয়া, মোহাম্মদ মামুন, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ আরমান, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ ইকবাল, ফারুক ভুইয়া, মোহাম্মদ মেহেদি, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ রানা সহ আরো অনেক প্রবাসী। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মাসুদ মিয়া।